Nai tong lu koro hen nong na lam su ko da bo sep ti pra channel sung tini hen hai thang nei salo senior pandak lai ja ka pando sung tabuni ti pra hasteni political tong hal bo ba ying tong condition bo ba ying tong sung abno salai family wo tebo kungma kok sajana kurbu tong ko yaba sabaya korok sing tini khanan thang tong o sini beska haine bu sing tini mangka sini borong gone okra horne debar ma sardo haine bu ki sanu sung pula lamso go sino channel tabuk nong ta musung tai nini sabaya korok lu ko ne beska ngabo romoti sedi nin tin jona ya pa jo আমি আজ বাংলাতেই বলছি কারণ নির্বাচনের ব্যাপার নির্বাচনে সব দল অংশগ্রহণ করে বাঙালি আমাদের ট্রাইবাল প্রার্থীরা সকলে অংশগ্রহণ করে তাদের সকলের অবগতির জন্যই আমি বাংলা ভাষায় বলছি আজ আমি শুরু করব কিছু সমস্যাপূর্ণ ঘটনা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই সমস্যা নিয়ে কিছু আমি আলোচনা করব প্রথমে আমি শুরু করব প্রদ্যোৎ কিশোর বা মথা দলের চেয়ারম্যান তিনি গ্রেটার টি প্ল্যান সম্পর্কে যে সমস্ত বক্তব্য রেখেছেন এই বক্তব্যটা আজ বিতর্কে কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এটা নিয়ে বিভিন্ন পণ্ডিত মহল গ্রেটার টি প্ল্যানের পরিস্থিতি এখন কি হবে ভবিষ্যতে কি হবে সেই সমস্ত নিয়ে বিভিন্ন পণ্ডিত মহল আলোচনা করেছে আমিও এই প্রসঙ্গে প্রথমে বলবো এরপরে অন্য প্রসঙ্গে আমি যাব প্রথমে আমি বলতে চাই প্রদ্যোৎ কিশোর কীভাবে রাজনীতিতে আবির্ভূত হয়েছেন তিনি প্রথমে কংগ্রেস ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন শেষ দিকে তিনি সেখানে সভাপতি থাকা অবস্থায় একদিন কংগ্রেস ভবনে আলোচনা হয়েছিল পার্টি লেভেলে সেখানে পার্টি লেভেলে ব্রিজেশ সিং তারা তাকে প্রশ্ন করেছিল আপনি কেন এনআরসির জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন এটা উইথড্র করুন তখন প্রদ্যোৎ কিশোর বলছেন এটা ঠিকই আছে আমার এনআরসির মাধ্যমে বিদেশি বিতরণ করা এটা আমার ঠিকই আছে তখন কংগ্রেসের অন্যান্য নেতারা বললেন না আমরা কংগ্রেসের জাতীয় দল এটা সমর্থন করি না আমাদের এখানে চলে না আপনি উইথড্র করুন এটা নিয়ে তর্ক বিতর্ক শেষ পর্যন্ত হাঁটাহাঁটি হওয়ার সম্ভাবনা তখন প্রদ্যোৎ কিশোর দেববর্মার পক্ষে ছিল শ্রীরাম দেববর্মা দীনেশ দেববর্মা তারা ট্রাইবালের কিছু যুবক তার সাথে ছিল তাদের সাথে অন্যান্য কংগ্রেস নেতাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটেছিল সেদিন থেকে প্রদ্যোৎ কিশোর কংগ্রেস ছেড়ে দেন কংগ্রেসের দিয়া তিনি বাড়িতে বসেছেন বেকার অবস্থায় কোনো দলে অংশগ্রহণ করেননি তিনি কয়েক বছর থাকার পরে তিনি ত্রিপুরা মথা নামে ট্রাইবেলদের নিয়ে একটা আন্দোলন গঠন করলেন ত্রিপুরা মথা থানসা তার আওয়াজ ছিল থানসা আমাদের ট্রাইবেলরা থানসা মানে একটি পার্টিতে অংশগ্রহণ করে আমরা আন্দোলন করবো সংগ্রাম করবো এই থানসা মানে একত্র মথা থানসা একই শব্দ একত্র করা ঐক্যবদ্ধ করা এটা নিয়ে আন্দোলন করলেন তিনি এখন আমি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের প্রশ্ন করতে পারি যে থানসা এই শব্দ নিয়ে ট্রাইবেলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো আলোড়ন মানে মহারাজ প্রদ্যোৎ কিশোরের মাধ্যমে ট্রাইবেলে একতা হবে আমাদের দাবি আদায় করব এটি ছিল তার
এখন ঠানসা ত্রিপুরাসা ঠানসা এই নামে ত্রিপুরাদের একটা পিঞ্জরা খাঁচাই মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি ত্রিপুরাদের বাঙালিদের উঠানে নিয়ে ঢেলে দিয়েছেন। বাঙালিদের ঘরের উঠানে নিয়ে ওই পিঞ্জরা থেকে ত্রিপুরাদের নিয়ে সেখানে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আমি বলতে চাই বাঙালিদের ঠানসা ত্রিপুরা মধ্যে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। অর্থগতভাবে যদি আমরা বিচার করি তাহলে বোঝা যায় ঠানসা মানে ত্রিপুরাদের নিয়ে ঠানসা, এখানে বাঙালি হিন্দু মুসলমানদের এখানে অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা এখন কি দেখলাম, ত্রিপুরা মঠের মধ্যে প্রচুর হিন্দু মুসলমান বাঙালি সব ঢুকে পড়েছে। এটা আমার কথা নয়, এটা বাস্তব কথা। ওই এটা নিয়ে কিছু ঘটনা ঘটে গেছে। কমলপুরের ছোট শর্মা মিলে একটা বিধানসভা কেন্দ্র ছোট শর্মা এলাকার বামন সরাতে প্রণজিৎ নমশূদ্র নামে মঠাদলের নেতা, বাঙালি নেতা, তাকে খুন করা হয়েছে। তখন প্রদ্যুৎ কিশোর বলেছেন, আপনার ভয় পাবে না, আমি আছি। এটাই প্রমাণ। তাহলে ঠানসা রইল কই? এই ঠানসা যে অর্থ, এই আদর্শ, এই ঠানসার আদর্শ সমস্ত বিলুপ্ত হয়ে গেছে, আজকে ধ্বংস হয়ে গেছে, কিছু নাই। তাহলে ত্রিপুরাসা কেন থাকবে সেখানে? ঠানসার মধ্যে বাঙালিদের আসার কথা ছিল না। আর একটা কথা, এনআরসির মাধ্যমে প্রদ্যুৎ কিশোর বিদেশিদের ত্রিপুরা থেকে তাড়াবার জন্য, বিচারণ করার জন্য তিনি প্রোগ্রাম নিয়েছিলেন, সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই এনআরসি এখন কোথায় হারিয়ে গেছে এনআরসি? মনে করবেন আমরা ভুলে গেছি, আমরা ভুলে নেই। প্রদ্যুৎ বাবুকে স্মরণ করে দিছি। সেই এনআরসির মধ্যে বিদেশি বিতরণের আপনার প্রোগ্রাম, আপনার সিদ্ধান্ত, আপনার দাবি কোথায় গেল? জবাব দিন, মানুষের কাছে জবাব দিন। এখন একদিকে এনআরসি, এখন যে বিদেশিদের, হিন্দু বিদেশি নাগরিক, মুসলমান বিদেশি নাগরিকদের আপনি বিচার এনআরসি যে সুপ্রিম কোর্টের মামলা করেছিলেন এবং আন্দোলন চালিয়েছিলেন, সেই বিদেশিদের নিয়ে এখন আপনি রাজনীতি করছেন। সেই বিদেশি হিন্দু মুসলমানদের নিয়ে আপনি এখন দল করছেন, রাজনীতি করছেন। কোথায় আপনার আদর্শ? নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট। প্রদ্যুৎ কিশোর এত চঞ্চল, এত অস্থির, তার কোনো স্থির দাবি নাই, তার কোনো স্থির সিদ্ধান্ত, মুহূর্তে তার সিদ্ধান্ত, তার দাবি পাল্টাচ্ছে, চেঞ্জ হচ্ছে। অবাক হয় আমি, কিভাবে ত্রিপুরারা এই সমস্ত সমর্থন করে যাচ্ছে। এখন এনআরসি হারিয়ে গেছে। কোথায় বিদেশি? 42টা আসনে উনি প্রার্থী দিয়েছেন, মমতা দলের 42টা আসনে, 20টা এসটি আর 22টা নন এসটি, নন ট্রাইবেল তিনি ধার করে আছেন। কয়টা পাইবে? 42টা ধার করে আছেন আপনি। যার উদ্দেশ্য হলো 42টা দিয়ে আপনি ত্রিপুরা রাজ্য দখল করবেন, বিধানসভা দখল করবেন। এটা স্বপ্ন। 42টার মধ্যে আমার নিজের হিসেবে 3টার বেশি পাবে না। 3-4টা দিয়ে রাজ্য দখল করবে, রাজ্য ক্ষমতা যাবে। এই সমস্ত স্বপ্নের মধ্যে বিচরণ করছেন তিনি। কাজে আমি বলছি, আমি বেশি কথা বলবো না। এই সমস্ত মনে করে যে আবার ওই মাধবাড়ি যে 2019-2020 হতে পারে, ঠিক সন মনে নাই, তবে 8ই জানুয়ারি আমার মনে আছে। 2019 কি 2020 জানুয়ারি 8 তারিখ লিখে রাখুন। ওই মাধববাড়ি যে আইএনপিটি, তার শাখা সংগঠন TSF,
তারা রাস্তা অবরোধ করেছিল এনআরসির মাধ্যমে বিদেশি বিতরণের দাবিতে। সেখানে রাস্তা অবরোধ ওঠাবার জন্য পুলিশ তাদেরকে অনুরোধ করলো, তারা ওঠেনি। শেষ পর্যন্ত তাদেরকে তারা করে গুলি চালিয়েছিল পুলিশ, একজন আহত হয়েছিল। সেই কথা আমি ভুলিনি, মনে করবেন হরিনাথ আমরা ভুলি নাই। একটা শব্দ একটা সব আমার মনে মনে গেথা আছে। সেদিন প্রচুর কিছু গিয়া আবির্ভাব হয়েছিল সেখানে। আইনজীবীর সাথে কোনো সম্পর্ক নাই, দল নাই, সেখানে গিয়ে আবির্ভূত হয়েছেন। আমি চাই সমর্থন করি, এই অপরাধ আমি সমর্থন করি, এই করে যিনি অনেক কিছু লেকচার দিয়েছেন সেই সমস্ত বলে গেছেন। তাহলে সেই মাধব ভারতে রাস্তা অবরোধের উদ্দেশ্য কী? উদ্দেশ্য বিদেশি বিতরণ। তাহলে প্রদোত কিশোর শেখার গিয়া উপস্থিত হইয়া বল, হ্যাঁ এনআরসির বিদেশি বিতরণ, সেই বিদেশিটা নিয়ে এখন আপনি রাজনীতি করছেন কেন? কেন এত চঞ্চল? কেন মোটে সিদ্ধান্ত পাল্টায়? প্রদোত কিছু কোনো ফিক্সড ডিমান্ড নাই। কয়েকদিন আগে গুয়াহাটি গেছিলেন না, আপনি 3 জন নেতা, আর গুয়াহাটিতে হিমন্ত বসুর সাথে আমার সাথে সেখানে আলোচনা কি দেখা গেছে? হিমন্ত বসু আপনাকে গ্রেটার টিপারল্যান্ড নয়, অটোনমাস স্টেট নেন। আমাদের কর্মীরা ছিল, তাদের কাছে বলছে অটোনমাস স্টেট বলো, সেখানে মন্ত্রী হওয়া যায়। আপনি বলে নাই, তখন গ্রেটার শব্দ পাঠিয়ে আপনি সেখানে অটোনমাস স্টেট যে ভালো বলে আপনি প্রশংসা করেছিলেন। অটোনমাস স্টেটের ব্যাকডেটেড। অটোনমাস স্টেট কি জিনিস সংবিধান আমরা জানি, আজকে 40 বছর আগে আমরা চর্চা করি এটা। আপনারা এখন মাত্র সংবিধান পাতা খুলছেন। সংবিধানে কি আছে এখন পাতায় সরু এবিসিডি খুঁজছেন এখন সংবিধানের পাতায়। আমরা 40 বছর আগে সংবিধানের পাতা উঠে শেষ আমাদের সংবিধান। সেখানে অটোনমাস ব্যাক স্টেট 1952-তে অটোনমাস দিয়েছিল ওই মেঘালয়কে, মিজোরামকে, তখন ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল। এখন তো কেউ দাবি করে না ভারতবর্ষে। দার্জিলিংরা পৃথক রাজ্যের দাবি করছে, বড়োল্যান্ড পৃথক রাজ্যের দাবি করছে, এখন আইপিএফটি ত্রিপুরাল্যান্ড দাবি করছে। কেউ তো অটোনমাস দাবি করে না, তার কি সংবিধান কম জানে? এটার ব্যাকডেটেড। সেখানে যে আপনি ভালো বলে, সেখানে তো গুয়াহাটিতে আপনি নাচছিলেন। এরপরে চলে গেলেন দিল্লি হিমন্ত বসুর সাথে, অমিত শাহের সাথে দেখা করেছেন। অমিত শাহ বলছে টিটিসি অলরেডি বিল পাস করছে, এটা গ্রহণ করো, ডাইরেক্ট ফান্ড দিব, আরও কিছু ক্ষমতা দিব। তবে বলা হয়েছিল সেখানে অমিত শাহ বলছে টিটিসি এলাকায় বাঙালিরাও আছে, তাদেরও কিছু আসন রাখতে হবে। আপনি রাজি হননি? বাঙালি বাইরে শুনে রাখুন, আপনি তো রাজি হননি বাঙালি যে আসন রাখার জন্য যখন প্রশ্ন করছে। যেটা এডিসি এলাকায়, টিটিসি এলাকায় বহু বাঙালি আছে, যেখানে তাদের বসবাস বেশি, সেখানে তাদের কিছু সিট সংরক্ষিত করা হবে। এটা তো আপনি রাজি হননি, অথচ আপনি এখানে বাঙালিদের দিয়ে রাজনীতি করছেন। বাঙালিরও বোকা, ওরা বোকা। বাঙালি হইলে চালাক হয়ে গেল, বুদ্ধিমান হয়ে গেল, তা বলা আমি বলি নাই। এই বোকারে তো এখন মথ দলের গিয়া বীর করে মঠের দলে হাত শক্তিশালী করার জন্য সমস্ত 22টা আসনে তারা প্রার্থী দিয়েছে। অদ্ভুত বাঙালিদের ব্র্যান্ড। বাঙালি নাকি খুব চালাক চতুর জাতি। এখানে কিন্তু হার মানেছেন, নত হয়েছেন মশা দলের কাছে, সেখানে দিতে চাইছিল। আমি যখন 86 সিএম ছিলাম, প্রথম যখন 78-এ আমরা 7ম তফসিল মোতাবেক যখন আমরা জেলা পরিষদ আদায় করি, সেই দিনও 7 জন বাঙালিকে আসন দেওয়া হয়েছে। কারণ জনপ্রতিনিধি
বাঙালিরা যেখানে যেখানে আছে সেখান থেকে জনপ্রতিনিধিত্ব করার অধিকার তাদের আছে। দিস ইজ দ্য ডেমোক্রেসি। লন্ডনে যান না, লন্ডনে পার্লামেন্টে 2 কি 3 জন বাঙালি ভারতীয় আছে, তারা তো ভারতীয় নির্বাচন তার এবার অধিকারী কেড়ে নেই। লন্ডনে জনপ্রতিনিধি পপুলেশন অনুসারে, আমেরিকায় হোয়াইট হাউসে আছে, বাইডেনের মন্ত্রিসভায় ইন্ডিয়ানরা আছে 2 কি 3 জন, সুযোগ দিয়েছে পপুলেশন অনুসারে। তাহলে বাঙালিরা যখন আসে সেখানে বাঙালিদের কিছু সিট কেন সংরক্ষিত করা হবে না? জনপ্রতিনিধি না যে, কিন্তু আপনি তো রাজি হলেন না। আমি রিপোর্ট পেয়েছি সেদিন, আমাকে যে রিপোর্ট দেয় তার রিপোর্ট যদি ভুল না হয় তাহলে এভাবে আপনি অস্বীকার করলেন বাঙালিদের টিটিসি এলাকায় একটা নির্বাচন আসন দিতে। অর্থাৎ বাঙালিরা তারাও বোকা, গোবর গণেশ বর্ষ সেখানে গিয়া মারা গেছে প্রণজিৎ নমশুদ্ধ বলিদান, আত্মবলিদান, বাঙালির আত্মবলিদান। এই চলছে বন্ধুগণ, এই সমস্যা চলছে। এখন ঠিক যখন 2018 সনের আগে এই রাজ্যে আঞ্চলিক দল ছিল না ভালো, আইএনপিটি ছিল, টিএনপি ছিল, খুব দুর্বল ছিল। একমাত্র শক্তিশালী ছিল আইপিএফটি 2018 সনের আগে। তাই তারা 2018 নির্বাচনে তারা 9টির জায়গায় 9টি আসনের মধ্যে তারা 8টি জয়লাভ করে। বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে, বিজেপি কোনোদিন ভাবতে পারেনি এই ত্রিপুরাতে সিপিএমকে হটিয়ে এখানে বিজেপি শাসন প্রতিষ্ঠিত হবে। বিজেপি কোনোদিন ভাবতে পারেনি। সেদিন বিজেপিকে তার বিপদের দিনে 8 জন বিধায়ক নির্বাচিত হইয়া বিজেপিকে এই রাজ্যে সরকার গঠনের সুযোগ দিয়েছে। কিন্তু এরপরে ঘটনা কি ঘটলো? এরপরে 2020 কি 2021 17 ফেব্রুয়ারি তারিখে কিশোর দেববর্মন নতুন ত্রিপুরা মথা নামে দল গঠন করলেন। দল গঠন করার ফলে রাজা এই শব্দ অথবা রাজ পরিবারের একজন সন্তান হিসেবে প্রদীপ কিশোরের প্রতি একটা মোহ ছিল, আকর্ষণ ছিল ত্রিপুরাদের। এই হিসেবে হাজার হাজার ত্রিপুরা মঠা দলে যোগদান দিল, আইপিপি ছেড়ে দিয়া, সিপিএম ছেড়ে দিয়া যোগদান দিল। যোগদান দিয়ে কি হলো? 21 নির্বাচনে, এডিসি নির্বাচনে তারা জয়লাভ করলো, বিপুলভাবে জয়লাভ করলো। জয়লাভ করার পরে কি দেখলাম আমরা? এডিসি ক্ষমতায় যাওয়া 7 দিনের মাথায় তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল আনয়ন করলেন। বিল আনলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড নেমে, ফলস বাউতা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে বিল আনলো এবং ওই দিনে বিল পাস হইল। হাউস ভর্তি লোক হই হল করলো, স্লোগান দিল মহারাজ পিছুকি জয়। হল ফাটিয়া, কাউন্সিল ভবনের হল ফাটিয়া দিয়ে স্লোগান পড়ে স্লোগান, গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়া গেছে। বাহ, অদ্ভুত, কি চমৎকার রাজনীতি, কি চমৎকার রাজনীতি। তারপরে কি হলো? প্রদীপ কিশোরের বক্তব্য রাখলাম, আমরা পাইছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আমরা পেয়েছি, যা চাইছি আমরা পেয়েছি, বিল আনছি, ভয়ের কোনো নাম, তোমাদের আমি রক্ষা করবো, মুক্তি দেবো, এই সমস্ত শব্দ শুনলাম আমি সেদিন টিভিতে। তারে আমি বসে বসে শুনলাম। তারপরে আরেক পণ্ডিত চিত্তদেব বর্মা
বিডিও টিএসএস অফিসার, পোস্ট গ্রাজুয়েট, সে আর এক পণ্ডিত দাঁড়িয়ে লেকচার দিল প্রায় 20-30 মিনিট। কি বলো, জেনারেল ট্রিব্যুনালের সংবিধানে বলে আসে, হ্যাঁ, সংবিধানের 2-3 নম্বর ক্লাসের মধ্যে জেনারেল ট্রিব্যুনাল আছে, চিত্রপ্রমে ব্যাখ্যা দিল, সবাই হাত তালি দিল। অদ্ভুত। যদি সংবিধানে যদি জেনারেল ট্রিব্যুনাল এই শব্দ থাকে, 3 নম্বর ধারায় যদি থাকে, তাহলে জেনারেল ট্রিব্যুনাল পরদিনই কেন চাপা দিয়ে দেওয়া হলো? কেন পাওয়া গেল? তারা সংবিধান সম্মত হলে কেন বিলটাকে একবার লুকিয়ে গোপনে চিরকালের জন্য একবারে মাটিতে চাপা দিয়ে দেওয়া হলো? কেন কেন দিল্লিতে পাঠালো না সাহস করে? কেন রাজ্য সরকারের কাছে দিল না? কেন গভর্নরের কাছে দিল না? সেই বিলটা কেন পাঠালো না? কেন চাপা দিয়ে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া হলো? বলুন উত্তর, জবাব দিন। তাদের গ্রেটার ট্রিব্যুনালে বিলে ভুল ছিল। চিত্তদেবরা কোথায়? বিটু সাহেব কোথায় ছিলেন? ভুল ছিল, সেই ভুলকে কীভাবে সমর্থন করলো, কীভাবে বিল পাস করলো, কেন বাধা দিল না চিত্তদেবর্মা? কোথায় তোমার শিক্ষা? বিলে এই হওয়া উচিত ছিল। বিলে আমি বলছি, বিলে এই হওয়া উচিত ছিল। প্রণব কিশোর এডিসি নির্বাচনে গ্রেটার ট্রিব্যুনালের যে আইডিয়া দিছিল, যে ম্যাপ দিছিল, সেই ম্যাপগুলি এই বিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। গ্রেটার ট্রিব্যুনাল বিল হলে তো হয় না, হওয়ার পরে হয় না। তাহলে এডিসি নির্বাচনের আগে প্রণব কিশোর দেববর্মন কি বলেছিলেন, সে বক্তব্যের মধ্যে আবার ফিরে যাচ্ছি। তিনি বলেছিলেন মিডিয়াতে, সব জায়গাতে মিডিয়াতে বলেছিলেন, আমার গ্রেটার ট্রিব্যুনাল হবে বাংলাদেশে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, আসামের অংশ, মিজোরামের অংশ নিয়ে আমার গ্রেটার ট্রিব্যুনাল। তাহলে সেই অংশগুলি কেন বিলের মধ্যে প্রবেশ করা হলো না? কেন সেই অংশগুলি বিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো না? মেনশন করে না, এই অংশ এই অংশ এই অংশ নিয়ে এই বিলের মধ্যে উল্লেখ করতে হয়, মেনশন করতে হয় সেই সমস্ত জায়গাগুলি। কেন মেনশন করে? মেনশন সব গ্রেটার ট্রিব্যুনাল হয়ে গেল। কোন গ্রেটার বলছেন? এডিসিকে গ্রেটার বলবে, তাও উল্লেখ নয়। নাকি রাজ্য সরকার গ্রেটার বানাবে? কোনটাকে গ্রেটার বানাবে এখনো বলে নাই। গ্রেটার গিয়ে স্লোগান দিয়েছে আকাশ ফটিয়া। এডিসিকে কেন্দ্র করে এডিসিকে গ্রেটার বানানো হবে না রাজ্য সরকারকে গ্রেটার বানানো হবে? কোনটা? রাজনীতি তো সহজ না। রাজনীতি গায়ে পড়ে এমনি রাজনীতি হয় না, রাজনীতি শিখতে হয়, এটা সহজ না। বললাম, এখন মানলাম গ্রেটার ট্রিব্যুনাল থাকবে না। এখন বাড়ান, এখন ঘুরিয়ে ফিরিয়া গুজামেল দিয়ে কথা বলছে ত্রিপুরা মশার দলের নেতারা। কি বলছে জানেনি? গ্রেটার ট্রিব্যুনাল ও বনমালীপুর, কৃষ্ণনগর, অভয়নগর, হ্যাঁ, নন্দনগরে যেখানে ট্রাইবেল আছে, সেটাও আমরা চাই গ্রেটার ট্রিব্যুনাল। এই কথা তো ছিল না। এডিসি নির্বাচনকে এই কথা না বানিয়ে বলবে না, এটা গুজামিল উত্তর দিছে। মনে করেন আমরা সমস্ত বোকা গরু হয়ে গেছে, গরু না আমরা। হ্যাঁ, আবার বলছে চম্পনগরেও চাই, আবার প্রমোদনগরের কিছু গ্রাম এডিসির বাইরে গেছে, ট্রাইবেল গ্রাম কিছু গেছে, সেটাও গ্রেটার ট্রিব্যুনালের পরে। এই সমস্ত শব্দ এখন বানানো। আগের জায়গায় যাও, বাংলাদেশে কোথায় গেছে খাগড়াছড়ি? এখন তোমাদের মুখে কোথায় গেছে গ্রেটার ট্রিব্যুনাল? খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম কোথায় গেছে? মিজোরাম? আমার রাজনীতি বইয়ে ত্রিপুরার রাজনীতি তার ঘটনা প্রবাহে আমি লিখে দিয়েছি, আগামী 1000 বছর ধরে প্রদূর কিছু আন্দোলন করে গ্রেটার ট্রিব্যুনাল হবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। 1000 বছর আমি 1000 বছর মানুষ বাঁচে না।
1000 বলার অর্থ হলো অসম্ভবকে জোর করে আরো জোরালো করে তোলবার অসম্ভব শব্দ আগামী 1000 বছরে পাবে না, তার অর্থ অসম্ভব। এই অসম্ভবকে অসম্ভব করে আরো জোর করে দেব, জোর করার জন্য এই সমস্ত আমি করি। আমিও জানি মানুষ কেউ 1000 বছর বাঁচে না, তাহলে কোথায় গেল? ও খাগড়াছড়ি মাথার দলের খুব লাফালাফি করে। একজন টিপরা ফেসবুকে 2-3 বার খুঁজে, কি খুঁজে ওই সময়ে যে কেনার টিপরল্যান্ড আগে এনশিয়েন্ট ম্যাপ, ত্রিপুরা আগে প্রাচীন ম্যাপে কি ছিল সীমানা, আগে প্রাচীন ম্যাপ চাই, কোথায় পাইব ও ফেসবুকে সে লেখছে এখানে। তারপরে সে অর্থাৎ প্রাচীন ত্রিপুরার ম্যাপ মানে কি? ত্রিপুরার ম্যাপ আমি এখন জানাই দিছি যারা শুনছে, ত্রিপুরার প্রাচীন ম্যাপ হলো ওই পশ্চিমবঙ্গে সুন্দরবন এলাকা সাগরদ্বীপ হইতে এটা পশ্চিম দিকে, সাগরদ্বীপ হইতে পূর্ব দিকে বার্মা। মিজোরামও একদিন ছিল ত্রিপুরার ভিতরে, পরে আসামে চলে গেছে ব্রিটিশের আমলে। তাহলে উত্তরে ব্রহ্মপুত্র নদী, দক্ষিণে আরাকান চট্টগ্রাম, পশ্চিম দিকে সুন্দরবন, পশ্চিম দিকে মানে বঙ্গের সাগরদ্বীপ, পূর্বে বার্মা, উত্তরে ব্রহ্মপুত্র নদী। এই বিশাল ম্যাপ এখনো আমার কাছে আছে, যদি কেউ নিতে চায় আমার কাছে আছে সেই ম্যাপটা। খুঁজে তারা খুঁজে এতগুলি জায়গা পেলে যে আমরা তো সাংহারে রাজারা ফিরেব, প্রত্যেক কিছু আবার রাজা হবে আমাদের রাজা পাইছে, রাজা ফিরে আছে, রাজা না। আগামী 1 লক্ষ বছর তপস্যা কর ত্রিপুরাতে। এই সমস্ত অবাস্তব কাল্পনিক এই সমস্ত কথার পরে আপনারা গড়ে মারবেন। এটাও ঠিক একটা কথা, আগামী নির্বাচনের তীব্র মাথা 3-4টে হয়তো পেতে পারে, কিন্তু কোন কারণে তাকে ভোট দিবে? 3-4টে মাথা নিয়ে যখন বিধানসভায় যাবে, সে কি দিবে? একটা সুইচ, একটা কলম দিতে পারবে? তাহলে কোন কারণে, কোন স্বার্থে আমি তাকে ভোট দিয়ে আমার নিজের স্বার্থে আমি জলাঞ্জলি দিব? এটা ভাবতে হবে আজকে এডিসিতে প্রায় কয় বছর, প্রায় 2 বছর কাছাকাছি মঠার দল ক্ষমতায় গেছে, এডিসিতে আজ প্রায় 2 বছর হয়ে গেছে। ভালো কথা, তারা এডিসি দখল, ভালো কথা। এডিসি নির্মাণ করে, এডিসি পাইলে ক্ষমতায় গেলে এই করব, এই। আমি কতক্ষণ আগে এডিসিতে মঠার দল ক্ষমতায় গেছে প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের মধ্যে কি করতে পারলো? একটা সুইচ, একটা কলম, একটা খাতা জনগণকে দিতে পারল। কি করতে পারলো? আগে বড় বড় কথা, এডিসিকে এই করব সোনার মানে একটা রাজ্য বানিয়ে দেব। এখন সেই সমস্ত কিছু নেই, কাজে এখনও তাই মঠাদের ভোট দিয়া নষ্ট করে নিজেদের স্বার্থ নষ্ট করবে। এই হলো অনুরোধ, খুব সাবধানে আপনারা ভোট দিবেন, ভোট কেন্দ্রে গিয়ে বুঝে সুঝে। আরেকটা কথা আমি বলতে চাই, একটু ফিরে যাচ্ছি, সেটা হলো আসামের অংশ, মিজোরামের অংশ বলে তো হবে না, নাম করতে হবে। আসামের মধ্যে এই জায়গা আমি চাই, মিজোরামের মধ্যে অংশ বলে সারা কোন আইজল তাইজল দুনিয়া গুয়াহাটি পারে দেবো। আসামের কোন অংশ তাই তার মেনশন করতে হবে তোমার গ্রেটার ত্রিপুরা, আর মিজোরামের কোন অংশ নাম উল্লেখ করে তোমার গ্রেটার ত্রিপুরার বিলিমন করতে হবে। আর যেমন খাগড়াছড়ি বলছো, এই সমস্ত মতেও এগুলো কিছু নয়। এখন আরও বলছি, গ্রেটার ত্রিপুরার সংবিধান সম্মত কিনা আমি বলতে চাই, গ্রেটার ত্রিপুরা এই নামে সংবিধানে কোথাও নাই। তবে পৃথক ভূখণ্ড পেতে পারে, যে রাজ্যে
অন্য ট্রাইবালরা সংখ্যালঘু হয়ে গেছে উন্নত হয়েছে এবং তাদের কম্প্যাক্টনেস আছে, সেই সমস্ত জায়গা থাকলে সংবিধানে পৃথক রাজ্য দেওয়া যায়। এই পৃথক রাজ্যে পরে ত্রিপুরার হবে, গোর্খাল্যান্ড সব কিছু হবে। যেমন ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড সব কিছু হয়েছে। এই সমস্ত আমরা দেখছি তো। মশা দলের নেতারা বলছে ঝাড়খণ্ডকে সংবিধান সংশোধন করে বলে দিছে, এবং উত্তরাখণ্ড এই যে ছত্তিশগড় যখন দেওয়া হয় তখন তাদেরকে নাকি সংবিধান না, সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন সংবিধানে আছে। শুধু বিল আনছে কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ডকে এই দিলাম এই দিলাম, সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নাই। তোমার গ্রেটার ত্রিপুরার যেখানে আসাম বাংলাদেশ চট্টগ্রাম, তখন সংবিধান সংশোধন করে আনতে হবে। এই কাজে কেউ যাবে না। ভারতের কোনো নেতা, কোনো প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রপতি কেউ ওই বাংলাদেশ খাগড়ে সে আনবার সংবিধান সংবিধান, কারণ সংবিধানে এগুলি নেই। The thing which is within the framework of the Constitution, that matter can be amended. The thing which is within the framework of the Constitution, that thing may be amended. কিন্তু কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে ওই যে বাংলাদেশের খাগড়াছড়ি সেই সমস্ত নাই। ইট ইজ বিয়ন্ড দি টেরিটরি অফ কান্ট্রি, বিয়ন্ড দি বাউন্ডারি অফ ইন্ডিয়া, বিয়ন্ড দি বাউন্ডারি, ভারতের সীমানার বাইরে সেই সমস্ত অংশগুলি যে সুরপ্রদোত কিশোর দেববর্মনের কথায় ভারত সরকার নাচবে, যুদ্ধ করতে হবে খাগড়াছড়ি আনতে গেলে। যাও না মতদল নেতারা ওই সাবনুর সীমা পরে খাগড়াছড়ি এক মুঠা মাটি আনবার নিয়ে যাও না, সেখানে বিডিআর লাগবে না, যারা লঙ্গিওয়ালারাই সেখানে তোমাকে 2 টুকরা করে কেটে দিন। যাও না আসামে চুরাইবাড়ি পার হইয়া, সেখানে আসাম সরকার লাগবে না, চুরাইবাড়ি পড়লে বদরপুর, বদরপুর, শিলচর, ওই সমস্তগুলো সমস্ত লঙ্গিওয়ালারা, শতকরা 80% লঙ্গিওয়ালা প্রথমে তাদের মোকাবিলা করে আসামের দোকান লাগবে। যাও না সেখানে টুপিওয়ালারা সেখানে 2 টুকরা করবে। যাও না মিজোরামে জম্পু হিল পার হইয়া, সেখানে মিজোর যুবকরা গুলি চালিয়ে শেষ করে দেবে। মিজোরামে মিজোর যুবকদের হাতে ঘরে ঘরে বন্দুক আছে। তারপরে মিজোরামের অংশ গান খুব ভালো, গাও না কাজে বন্ধুগণ, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সেটা সংবিধান সমস্ত নয়, সংবিধান ভিতরে পড়ে না, সংবিধান ভিতরে সেটাই পড়ে উইদিন দি টেরিটরি অফ দি কান্ট্রি, উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন। যাক, আমি সেই প্রশ্ন আর বারবার বলবো না, এটাই আমি বলতে চাই। আমাদের আরও শোনো, এখন আমি একটা লক্ষ্য করছি কি জানি, একটা লক্ষ্য করলাম মঠা দলের শুধু বোকা কৃষক চাষি শ্রমিক নয়, মঠা দলে আছে MA পাস, BA পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, PhD ডিগ্রিওয়ালা, প্রাক্তন হেডমাস্টার, MA পাস। এই সমস্ত মঠা দলের মধ্যে অন্ধভাবে অনুসরণ করে চলছে। অদ্ভুত, তাদের চেতনা নাই, তাদের লেখাপড়া হয়েছে, শিক্ষিত হয়েছে, ডিগ্রি নিয়েছে, দালান তুলেছে, সব কিছু করেছে, কিন্তু তাদের মধ্যে তাদের বিবেক মানসিকতার মধ্যে গরিবতা রয়ে গেছে। গরিব তাদের মানসিকতায় গরিবতা রয়ে গেছে, গরিবতা। চিন্তা শক্তি নাই, বিবেক নাই, চিন্তা নাই। লেখাপড়া শিখলে কি হবে? ঘোরা ফিরে ভালো কি মন্দ বিচার করে যে কোনো দলকে অনুসরণ করার মতো ক্ষমতা তাদের এখন দেখে নিয়ে চলে গিয়েছে। বুবুকারা দেওয়া ওই দিন সেটা কয়েক কোটি টাকা চাঁদা তুলে নিছে। প্রথমে প্রদীপ হিসেবে বলছিলেন কারো কাছ থেকে চাঁদা তুলব না, নিজের পয়সায় আমরা দাঁড়াবো। কিন্তু তার 2 দিন পরে জানাই দিল ফেসবুকে, অ্যাকাউন্টস নাম্বার দিয়ে দিল, এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা দাও। দেখা গেছে এখন কম হলে 10,000, 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত ওই প্রদর কিশোরের মঠদলের নেতাদের অ্যাকাউন্টে
সেখানে চলে গেছে শোষণ, এটাও শোষণ, এটাও শোষণ। অন্ধ এত পড়া লেখাপড়া শিখছে, MA পাস, BA পাস, হেডমাস্টার, পণ্ডিত, চার দোকানে বসে বসে অনেক কিছু পাণ্ডিত্য করতে পারে বন্ধ কর। এটাই তো বাস্তব দেখলাম, অদ্ভুত রয়েছে। ওই আমি শেষ পর্যন্ত একটা কথা বলছি, যখন IPFT 2018 সালে ত্রিপুরা নিয়ে যখন খুব হয়েছে উত্তেজনা সৃষ্টি করলো, কেন্দ্র সরকারকে বিরাট নাড়া দিল, ঠিক ওই সময়ে প্রণব কিশোর হাজির হলেন কে নিয়ে, আরে আমার IPFT দল তো ত্রিপুরাল্যান্ড দাবি করছি, আমি আর একটু বাড়িয়ে বল, কারণ ত্রিপুরাল্যান্ড তো আপনি সমর্থন করতে পারতেন, মোটর দল নিয়ে যে সমর্থন করতেন, আর একটু বাড়িয়ে কে তারা চাইছে বন্দুক, আমি চাইবে কামান, কামান চাইলে বন্দুক পাইব, এটা তিনি জানেন এই ফর্মুলা, কামান চাইলে বন্দুক পাইব, বন্দুক চাইলে আর বন্দুকও না পেলে আর কিছু পাইছে না। এখন কামান হলো তার গ্রেটার, বন্দুক হলো তার ত্রিপুরাল্যান্ড। কাজে এই সমাজে একটা চমক সৃষ্টি করে ত্রিপুরাতে হইচই লাগাই দিয়া এই সমস্ত দল গঠন করেছেন তিনি। কাজ যাই হোক বন্ধুগণ, এখন আমার কথায় অনেকের কাছে তিতা লাগতে পারে, কিন্তু আমি বাস্তব কথা বলছি। বন্ধুগণ, আপনারা যারা শুনছেন, বাঙালি হোক, ট্রাইবেল হোক, আপনারা যারা শুনছেন বুদ্ধিমান, আপনারা বিচার করেন আমি অবাস্তব কোনো কিছু বলছি কিনা, অবাস্তব আমি কিছু বলছি কিনা। যেটা বাস্তব, যেটা ঘটনা ঘটে গেছে, সেই সমস্যাগুলি আমি এখানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে সকলকে আমি জানিয়ে দিছি। আজকাল আবার এই শেষে আমি সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সকলে ভালো থাকুন, এই কথা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাই ধরনের লোকরা নুখনা চিনি বরং বরং চাকরা ভেটেরান পলিটিশিয়ান ব Hasteni Chongmarini দাবো কক সাইথাংমানি নরম হাইকা নাই তুমি সেও ইসং থিনাঙ্গা নরম নাই তুমি সেও ইসিনো চ্যানেল বেলে বেলে হামবাই।